মন্ত্রতন্ত্র জানি নে মা, কিভাবে পুজিব শ্যামা। কালী নামের কবজ মালা, কালী নামের কবজ মালা গলায় পরে নিয়েছি মা, মন্ত্রতন্ত্র জানি নে মা। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আপনাদের সঙ্গে আমি মেঘা। আজ শ্যামা পুজো, আর শ্যামা পুজোর দিন শ্যামা সঙ্গীত আর আড্ডা হবে না তা কি করে হয়। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সকলের ভীষণ প্রিয় এবং কাছের গায়ক গৌরব সরকার। নমস্কার দাদা, কেমন আছো বলো? এই তো দারুণ আছি। উৎসবে আমরা সবাই যেরকম আনন্দে থাকি সেরকমই আনন্দে আছি। আর অনেকদিন পর তোমাকে পেয়ে আমারও বেশ ভালো লাগছে। কালী পুজোটা মনে হচ্ছে জমে যাবে, আর তার সাথে তো আমাদের আড্ডা রয়েছে। তবে আমি যদি জিজ্ঞেস করি যে ছোটবেলায় তোমার কিভাবে কাটতো কালী পুজোটা, কি করতে ওই দিন? ছোটবেলাতে তো কালী পুজো মানেই ছিল যে দেখো, দুর্গাপুজো একরকম, যে দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং যেটা আমরা এখন বলি, সেরকম মণ্ডপ দেখা, সেইটা একটা থাকতো। কালী পুজোর সময় সেই চার্মটা হয়তো থাকতো না, মানে মণ্ডপ ঘুরে ঘুরে দেখার চার্মটা থাকতো। কারণ আমি যেখানে থাকতাম, আমার একদম ছোটবেলা কেটেছে পাকসাকাশে এরিয়াটা আমি বড় হয়েছি। তো সেখানে আমাদের না দু পা এগোলেই এক একটা পুজো হতো। তো যদি 5 মিনিট হাঁটা যেত তাহলেই মোটামুটি একটা 10টা ঠাকুর দেখে ফেলতে পারতাম, এবং বিভিন্ন রকমের ঠাকুর, বিভিন্ন রকমের প্যান্ডেল। সেই কারণে কালী পুজোতে খুব একটা ঘোরাঘুরির চল ছিল না, কিন্তু যেটা ছিল সেটা ইজ ভেরি, মানে সবার সেটা থাকে, সেটা হচ্ছে যে বাজি পোড়ানো। এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। মানে কত রকমের বাজি কেনা, এবং সেই বাজি সেইবারে ফুরোতো না, সেই বাজি পরের বারে ক্যারি ফরওয়ার্ড করা হতো, এরকম রোদে দিয়ে গরম করে, বা মাঝে মাঝে ইন্ডিয়া খেলায় জিতলে তখন সেই বাজি পোড়ানো হতো আর কি। হ্যাঁ, সেই শ্যামা পুজোর বাজি সেগুলো। এবং আমরা যেখানে থাকতাম, আমার 2 দিদি ছিল, সেখানে তারাও প্রচুর বাজি কিনতো এবং আমরা একসাথে বাজি পোড়াতাম। এবং সেখানে তখন তো আর এত বিধিনিষেধ ছিল না, তখন আমরা সেরকম হয়েছে যে বাড়ির ছাদে শব্দবাজিও ফাটিয়েছি। তো সব রকম মিলিমিশে ছোটবেলাটা কিন্তু ভীষণ রঙিন ছিল সেইভাবে। এখনো মাঝে মাঝে মনে হয় যে চলো বাজি কিনি, একটু বাজি ফাটাই, কিন্তু এখন ওই প্রফেশনাল হ্যাজার্ডস আমাদের অনুষ্ঠান করেই প্রতিটা দিন কাটে, বিশেষত এই মরশুমের দিনগুলো। কিন্তু ছোটবেলাটা সেই দিক থেকে ভীষণ মিস করি, আর এই ছোট ছোট মুহূর্তগুলো খুব মিস করি। একদমই তাই। আর সব থেকে বড় কথা, আজকে তো শ্যামা পুজো, আজকে কালী পুজো। তো কালী পুজোর দিন একটা শ্যামা সঙ্গীত, যদি তোমার প্রিয় শ্যামা সঙ্গীত বা কোনো গান যদি দুকলি আমাদেরকে একটু শোনাও। আমার এই গানটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা, একদম ছোটবেলায় বলা যায় যে এটাই আমার শেখা প্রথম শ্যামা সঙ্গীত। হাতে খড়ি, সেটাই আমি হাতে খড়ি আর কি, সেটাই একটু শোনাচ্ছি। মন্ত্রতন্ত্র জানি নে মা, কিভাবে পুজিব শ্যামা। মন্ত্রতন্ত্র জানি নে মা, কিভাবে পুজিব শ্যামা। কালী নামের কবজ মালা, কালী নামের কবজ মালা গলায় পরে নিয়েছি মা, মন্ত্রতন্ত্র জানি নে মা। সাধন ভজন নাহি জানি, হৃদি পাদ দেওয়ালি। সাধন ভজন নাহি জানি, হৃদি পাদ দেওয়ালি। তুই যদি মা না দিস শক্তি, তুই যদি মা না দিস শক্তি, খড়গতালে শিরে ধরি। মন্ত্রতন্ত্র জানি নে মা, কিভাবে পুজিব শ্যামা। মন্ত্রতন্ত্র জানি নে মা। অসাধারণ, অসাধারণ। আমার রেশটাই কাটছে না। তো আরেকটা তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, ছোটবেলার তো শুনলাম কালী পুজোর দিন তুমি কি করতে, আজকে কি প্ল্যানিং রয়েছে? আজকে তো প্ল্যানিং বলতে, আজকে এই আমরা আড্ডা দিয়ে আমি যাবো এখন অনুষ্ঠান করতে। এই যে বলছিলাম যে আমাদের এই মরশুমের দিনগুলো কিন্তু বিশেষত ভাবে এই দুর্গাপুজো, কালী পুজো বা আসছে যা যা পুজো, সমস্ত পুজোর দিনগুলো আমাদের অনুষ্ঠান করেই কেটে যায়।
তার মধ্যে যেটুকু ফাঁক ফোকর পাই, যেটুকু ছুটি পাওয়া যায়, সেটুকুর মধ্যে এই পুজোর আনন্দটা, সেই ছোটবেলার আনন্দগুলো, সেগুলোকে একটু ফিল করার চেষ্টা করি যে অনুষ্ঠান করে ফিরে যদি একটু বাজি পোড়ানো যায় আমার ভাই বোনদের সাথে, ওদের সাথে প্ল্যান করি, সেই প্ল্যানিংগুলো থাকে, সেরকম আছেও এবারে। সো সবকিছু মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার, একেবারে জমজমাট। আর ছোটবেলায় তোমার হাতে খড়ি তো ঠাকুমার থেকে হয়েছিল, কত বছর বয়স থেকে তুমি গান শিখছো? দেখো, গান শেখা সেই অর্থে যদি আমি বলি, সেই অর্থে গান শেখা শুরু হয়েছে আমি যখন ক্লাস 1-এ পড়ি, তখন থেকে আমার গান প্রথাগতভাবে তালিম নেওয়া, রাগ সঙ্গীতের চর্চা, সেটা শুরু পণ্ডিত আনন্দ গুপ্তার কাছে। কিন্তু ছোটবেলা থেকে আমি শুনেছি, আমার এই মুহূর্তে মনে নেই, আমার 2.5-3 বছর বয়স থেকে আমি ঠাকুমার কোলে বসেই গান শেখা শুরু, কারণ ঠাকুমার প্রচুর স্টুডেন্টসরা ছিল, ঠাকুমা গান শেখাতেন, সেই গানগুলো আমার শুনে শুনে মুখস্থ হয়ে যেত, আমাকে সেইভাবেই গানের চর্চা ছোটবেলা থেকে চলতো। এবং প্যারালালি তারপরে রাগ সঙ্গীতের চর্চা শুরু হয়, এভাবে মানে জার্নিটা শুরু হয়েছিল গান শেখার বিষয়গুলো। আমার ঠাকুমা চলে যান তখন আমি ক্লাস 7-এ পড়ি, তো তারপরে আমি পরবর্তীকালে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে সুযোগ পাই গান শেখার পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, সেখানে শিখেছিলাম। এবং বর্তমানে আমি প্রায় 16 বছর হয়ে গেল আমি গৌতম ঘোষালের কাছে শিখি, গৌতম ঘোষালের কাছে তালিম নিই। তো শেখা তো এইভাবেই চলে, এবং আমার কাছে ভীষণভাবে মনে হয় যে এগুলো তো একেবারে প্রথাগতভাবে শিক্ষা, যেগুলো আমরা গুরুর বাড়িতে গিয়ে গুরুর সামনে বসে শিখি, কিন্তু আমরা যাদের গান শুনে বড় হয়েছি, যে সমস্ত শিল্পীদের গান শুনে পরোক্ষভাবে তাদের কাছ থেকেও তো শিখেছি, তো শেখাটা সব দিক থেকেই সবসময় শেখা হয়। একদমই তাই। আর সারেগামার তোমার জার্নিটা কিরকম ছিল? সারেগামার জার্নি তো খুবই ভালো ছিল, খুবই আনন্দের ছিল, এবং সবচেয়ে মজার যে বিষয়টা ছিল আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি জানি না এটা বাকি সিজন যে সারেগামা পাওয়া হয় সেখানে এগুলো ছিল কিনা, এতটা আনন্দ ছিল কিনা। আমাদের সিজনে কিন্তু আমরা ভীষণ আনন্দ করে গান বাজনা করেছি। কারোর কোনো গান ভুল হলে সে আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু তাও তাকে কিন্তু ভুলটা বলে দেওয়া যায়, এটা ঠিক করে, এটা ঠিক হচ্ছে না, এবং সেটা হয়তো রাত জেগে তার সাথে সেটা বসে সেটা ঠিক করাচ্ছি, সেও কখনো আমারটা গানগুলো ঠিক করে দিচ্ছে। এবং তার পাশাপাশি আমরা প্রচুর এনজয় করেছি সারেগামাপার থাকাকালীন। আমরা সিনেমা দেখেছি, আমরা বাইরে খাওয়া দাওয়া করতে গেছি, অনেক সময় সারেগামাপা অথরিটিকে না জানিয়ে খাওয়া দাওয়া করতে গেছি। সেগুলোর মধ্যে একটা ওই মানে ছোটবেলা আমরা স্কুল বাঙ্ক করার মতো আনন্দ, সেই আনন্দটা আমাদের ছিল, মানে একটা হোস্টেল লাইফ কাটিয়েছি বলতে পারো পুরোটাই। সো সবকিছু মিলিমিশিয়ে সারেগামাপাতে গান বাজনা তো ছিলই, কিন্তু তার পারিপার্শ্বিক যে বন্ধুত্ব, যে আনন্দ, মানে শুধুমাত্র গান তো শুধু গান গেয়ে ভালো হয় না, বাকিটুকু মনটা ভালো থাকলেই তখন গানটা ভালো হয়। তো মন, পারিপার্শ্বিক পরিবেশ সবটুকুই গান বাজনাটাকে অনেকটা এগিয়ে দিয়েছিল বলে আমার মনে হয়। একদমই তাই। আর সেখানে তোমার সবথেকে প্রিয় গান কি ছিল গাওয়া? সবথেকে প্রিয় গান এই মুহূর্তে তো অনেকগুলো গানের কথা মনে পড়ছে, তার মধ্যে একটা গান যদি বলো, আমি ওই গানটার কথা বলতে পারি যে আমরা খুব ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালি গান না, আমি এটা এপিসোড হিসেবে বলছি, এটা খুব ইন্টারেস্টিং ছিল। আমাদের একটা ভিজুয়াল এপিসোড ছিল, মানে আমি যেটা গানটা গাইছি সেটা লিপসিং চলছে, একটা ভিজুয়ালি দেখানো হচ্ছে, সেটার সাথে ম্যাচ করিয়ে, এবং পুরোনো দিনের ট্র্যাক। এটা বুঝতে হবে যে পুরোনো দিন কিন্তু আমরা এখন যে আমরা গান রেকর্ড করি ক্লিক বা মেট্রোনমে করি, তাতে কি হয়, তাতে লিপসিং করতে কোনো অসুবিধা হয় না, ট্র্যাকে কোনো সমস্যা হয় না। কিন্তু পুরোনো দিনের গান কিন্তু লাইভ রেকর্ডিং, লাইভ টেক, একসাথে মিউজিশিয়ানরা বাজিয়েছেন, সিঙ্গার যিনি ছিলেন উনি গেয়েছেন, সেটাকে ক্লিকে ম্যাচ করানো কিন্তু ইম্পসিবল ব্যাপার। সেইটাকে করা হয়েছিল এই এপিসোডে, এটাকে না মারাত্মক। এরকম এপিসোড আমি পরেও দেখিনি কখনো সারেগামাপায় হয়েছে, এবং তার মধ্যে কতগুলো টেকনিক্যাল বিষয় ছিল, মানে যে পিসিও এর রুম থেকে যখন ভিডিওটা চালানো হচ্ছে সেটার সাথে আমরা যে মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করছি তার একটা ডিলে আছে হালকা, সেটা একটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, সেটাকে ম্যাচ করা হয়েছিল যে সেটা কতটা ভিডিওটা আগে চালালে ওটা গিয়ে আমরা গান গাইলে ওটার সাথে ম্যাচ করবে গিয়ে। এবং আমরা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি না, মানে ধরো ভিডিওটা আমার ব্যাকড্রপে চলছে, আমি সামনে দাঁড়িয়ে গাইছি, এবং প্রত্যেকে ওই রাউন্ডে যারা গিয়েছিল তাদের কিন্তু একটাও লিপসিং ফেল হয়নি, কারণ যে টেকনিক্যাল টিম, আমাদের গ্রুমার্স যারা ছিল, তারা কিন্তু এতটাই যত্ন করে, এতটা টেকনিক্যালি গোটা বিষয়টাকে সাজিয়েছিল, গোটা বিষয়টাকে প্ল্যান করেছিল। যে গানটা গেয়েছিলাম আমার খুব প্রিয় একটি গান, আমার খুব প্রিয় ছায়াছবি, সকলেরই খুব প্রিয়, গানটার নাম হচ্ছে পায়ে পড়ি বাঘ মামা। অসাধারণ গেয়েছিলে, আমি টিভি দেখছি। ওটা একটু হবে নাকি আরেকবার? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সত্যজিৎ রায় তো আমাদের সবসময় সঙ্গে, টিভিতে দেখেছিলাম, আজকে সামনাসামনি শুনবো। একেবারে একেবারে শোনাই। পায়ে পড়ি বাঘ মামা করোনা কো, গানই শুনে যাই, গানই শুনে যাই।
ও আচ্ছা, এই গান শুনতে শুনতে আমরা ভাবছিলাম যে আমাদের কি হয়, অনেকের বাবা মা কি থাকে, কেউ যদি নাচে বা গানের দিকে বা আঁকার দিকে যদি যেতে চায়, বাবা মার থেকে একটা প্রেশার থেকে, না আগে পড়াশোনা মন দিয়ে করো তারপরে ওগুলো হবে, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে ছাড়িয়ে দিল, হ্যাঁ গান কি বলবে তুমি? মানে তাদেরকে আজকে না এরকম গৌরবকে আমরা, এরকম যদি হতো মানে কাকু কাকিমা যদি এরকম করতো, তাহলে এই গৌরবকে আমরা আজকে পেতাম, হারাতাম না? সেইটা একটা, আমি দুটো ভাবে উত্তরটা দিয়ে, এক হচ্ছে আমার পরিবারের কথা বলি। আমার পরিবার যেহেতু মিউজিক্যাল ফ্যামিলি থেকে আমি বিলং করি, বাড়িতে সবাই গান বাজনা, গেট টুগেদার মানেই গান বাজনা, সুতরাং এখানে বড় উল্টে বলেছে যে এই রেয়াজ কর, পড়াশোনার কথা বলেনি। মানে লাকিলি ফরচুনেটলি আমি জানি না, আমি ছোটবেলায় পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, স্ট্যান্ড ফ্যান করতাম, র্যাঙ্ক করতাম, তো সেই জন্য আর কি বাড়িতে অতিরিক্ত কোনো চাপ ছিল না পড়াশোনার জন্য। কিন্তু গান বাজনার জন্য চাপ ছিল যে গান বাজনাটা ভালো করে করতে হবে। সেটা আমি খুব লাকি, আমি খুব ফরচুনেট। কিন্তু আমি এরকমও প্রচুর পরিবারকে চিনি, বা এই মুহূর্তে আমি অনেককে গান শেখাই, আমি তখন সেটা ফেস করি যে অনেকে এটাও বলে যে আমার তো পরীক্ষা আসছে, আমি এখন বন্ধ করবো ক্লাস, আমার এই সময় গান বাজনা করা হচ্ছে না, আমার প্র্যাকটিস করা হচ্ছে না, আমি টাইম পাচ্ছি না। আসলে সেটা পুরোটাই না ডিপেন্ড করে আমার ইচ্ছা শক্তির অবধি। আমরা আজকে প্রচুর সময় রিলস দেখে কাটিয়ে ফেলি, তার জায়গায় যদি আমরা একটু প্র্যাকটিস করার টাইম বার করতে পারি, এবং আমার মনে হয় পড়াশোনা এবং গান বাজনা যদি প্যারালালি করা যায়, আমার পড়াশোনাকে কিন্তু মিউজিকটা অনেকটা এগিয়ে দেয়। কোথাও না কোথাও আমার মনকে ভালো লাগছে, আমার মানসিকতাকে অনেকটা এগিয়ে দিচ্ছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যারা এই ভাবনার বশবর্তী হয়ে থাকেন যে পরীক্ষা এলে বা পড়াশোনার একটা ইম্পর্টেন্ট স্টেজে থাকলে মিউজিকটা করা যায় না, আমার মনে হয় সেটা ঠিক নয়। যে বা যিনি মিউজিক করতে চাইছেন বা চাইছো, সে তার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করছে, তার ইচ্ছা শক্তির মাত্রাটা কতটা, সেটা যদি ভরপুর থাকে আমার মনে হয় কোথাও কোনো অসুবিধা হয় না। সত্যি তাই। আর একেবারে সময় তো বলছে যে শেষের জন্য, তো শেষ তো করবই, তবে তোমার গান দিয়ে শেষ করব, যাতে রেশটা পুরো কালী পুজো অবধি থাকে। বেশ, আমার খুব প্রিয় একটা গান শোনাই। এই গানটা আমরা রিসেন্টলি একটি ছায়াছবিতে পেয়েছি, আমরা শুনেওছি। আমাদের সকলের খুব প্রিয় শিল্পী অরিজিৎ সিং এর গাওয়া রামপ্রসাদী গান একটি, আমি সেটা একটু ছোট্ট করে শোনাই। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাঁড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাঁড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। অসাধারণ, অসাধারণ। এই রেশটা বজায় থাকুক, আমি আর বেশি কিছু বলবো না। এই রেশ আপনাদের মধ্যেও থাকুক, আমার মধ্যেও থাকুক, আর বেশি কথা বাড়িও লাভ নেই। সময় বলছে, ঘড়ির কাঁটা বলছে যে এবার বিদায় নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে পুজো কাটান। শুভেচ্ছা রইল শ্যামা পুজোর। অনেক অনেক ভালো থাকুন। ক্যামেরায় রবিউল ইসলামের সাথে মেঘা চক্রবর্তী, দৃষ্টিভঙ্গি। খবরের সমস্ত খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। নমস্কার।